ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার ও মন্দিরনগর গৌহাটি বা গুয়াহাটি চারটি পর্বতশ্রেণী যথাক্রমে চিত্রাচল, নীলাচল, সন্ধ্যাচল ও ভিস্যাচল কেন্দ্রিক। এই গৌহাটির পূর্ব নাম ছিল প্রাগজ্যোতিষপুর, দ্য লাইট অব দ্য ইস্ট, যা ছিল প্রাচীন কামরূপ রাজ্যের রাজধানী। 19 শতকে গুয়াহাটি কিছুদিন তদানীন্তন বার্মার অন্তর্ভুক্ত ছিল। পরে 1826 থেকে 1874 পর্যন্ত এটি ছিল ব্রিটিশ শাসনাধীন আসামের রাজধানী। আর উত্তর পূর্ব ভারত ভ্রমণকালে একটা সম্পূর্ণ দিন আমরা রেখেছি শুধুমাত্র গৌহাটি শহরটিকে ঘুরে দেখার জন্য। গৌহাটিতে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা বেরিয়ে পড়েছি গৌহাটির সমস্ত সাইট সিন ঘুরে দেখবার জন্য। তো এই ভ্লগে আমরা গৌহাটিতে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে সেই সব কিছু যেমন উল্লেখ করব, তার সাথে সেইগুলোতে কিভাবে যাবেন, তার খরচই বা কত, সেখানে গাড়ির পার্কিং বা কত লাগছে, সেই সমস্ত তথ্য থাকবে এই সবটা ব্লগ জুড়ে। তো চলুন আজকে ব্লগটা স্কিপ না করে দেখতে থাকুন। আমরা এখন চলে এসেছি নবগ্রহ মন্দির, যেটা হচ্ছে চিত্রাচল পর্বতের উপরে। আর আমরা নবগ্রহ মন্দিরে পুজো দেব বলে ডালা নিচ্ছি। হ্যাঁ, তো মন্দিরের জাস্ট পাশেই এরকম আছে অনেকগুলো দোকান। তো এই ডালাটা পড়ছে 90 টাকা, তাই তো দাদা? 90 টাকা। তো আমরা নবগ্রহ মন্দিরের জন্য পুজো দেওয়ার জন্য একটা ডালা নিচ্ছি, নিয়ে আমরা মন্দিরে যাব। মন্দির হচ্ছে এইদিকে। এটা অবশ্য আসতে বেশিক্ষণ লাগেনি, কারণ এটা পল্টন বাজার থেকে 5-10 মিনিট লাগলো গাড়িতে করে। আমরা আজকেও সাইট সিনের জন্য গাড়ি হায়ার করে নিয়েছি, সারাদিন ঘুরবো বলে। এই আমরা ঢুকছি, এই হচ্ছে নবগ্রহ মন্দিরের গেট। মন্দিরের গর্ভগৃহে কোনো মূর্তি নেই। মোট 12টি শিলাখণ্ড রয়েছে। 9টি গ্রহ যথাক্রমে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, রাহু ও কেতু ও 3 দেবতা যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। প্রতিটি শিলার সামনে যেমন পৃথক প্রদীপ প্রজ্বলিত রয়েছে, সাথে রয়েছে একটি বিশেষ অখণ্ড জ্যোতিও। পূজা দেওয়ার সাথে এখানে 12টি প্রদীপ ও অখণ্ড জ্যোতিতে তেলদানের প্রথা প্রচলিত। মন্দিরে জন্মকুণ্ডলীর দোষ ত্রুটি কাটানোর বিশেষ পূজাপাঠও হয়ে থাকে। তো সাইনে ধূপ আর একটু প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে ঠাকুরের নামে, নবগ্রহের দেবতার নামে। এই যে মন্দিরের ঠিক সামনে এখানে জায়গা আছে ধূপ আর মোমবাতি, ধূপ আর দিয়া জ্বালানোর জন্য। তো আমরা নবগ্রহ দেখে বেরিয়েছি, এখন যাচ্ছি উমানন্দ দর্শনে। বিকজ ওটা আগে করে নিচ্ছি, বিকজ সন্ধ্যেবেলা এটাই সবার আগে উমানন্দটা বন্ধ হয়ে যায়। তা আমাদের ড্রাইভার দাদা বললো ওইটা করে দেন আমরা বেরোবো আর কি, পরের স্পটগুলোয় যাবো। তো চলুন উমানন্দে। যে কোনো জায়গায় সাইট সিনে বেরিয়ে দর্শনীয় স্থানগুলো যতটা মনোগ্রাহী হয়, তেমনই উপভোগ্য লাগে যাত্রাপথে সেই শহরের ভাইবস পেতে। সেই শহরের সংস্কৃতি, ঐতিহ্য, খাদ্যাভ্যাস, এমনকি মানুষের রুচির পরিচয় পাওয়া যায়। এই যেমন ধরুন, এখন আমরা যাচ্ছি গৌহাটির উচ্চ ন্যায়ালয় বা হাইকোর্টের পাশ দিয়ে। এই হাইকোর্টটি আসাম রাজ্য ছাড়াও উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম এই 3 রাজ্যেরও হাইকোর্ট। উমানন্দ যাওয়ার যে ফেরি সেটা এখন বন্ধ আছে, সরকারি বেসরকারি দুটোই। কারণ হচ্ছে এটা আগস্ট মাস, যেমন জানেন প্রচুর বৃষ্টি হচ্ছে আর জল বেড়ে গেছে এখানেও, তাই বন্ধ রয়েছে। মেন কারণ হচ্ছে উমানন্দ তো একটা দ্বীপ, ওই দ্বীপে যেখানে ফেরি থেকে নামার জন্য যে জায়গাটা আছে স্টেয়ার, সেইটা ডুবে যায়। ওই জন্য মেনলি এটা বন্ধ করা হয়েছে। কিন্তু এখনও ব্রহ্মপুত্রের ওপরে যে ক্রুজ সেটা কিন্তু চলছে, আর আমরা সেটা করব আজকে ইভিনিংয়ে। বাট এই উমানন্দ এবারে হয়তো যেতে পারবো না, বিকজ ওই যে কারণ বললাম ওর জন্য বন্ধ দ্বীপে যাওয়া। আর রোপওয়ে আপনারা করতে পারেন, ওখানে ওপর থেকে ভিউ পাবেন, কারণ রোপওয়ে ওই দ্বীপে যাচ্ছে না, জাস্ট পুরো ব্রহ্মপুত্র নদীটাকে পারাপার করবে আর কি, এই পার থেকে ওই পারে নিয়ে যাবে আপনাকে। তো চলুন একবার দেখিয়ে দিই এখান থেকেই। ওই পারে তো আর যাওয়া হচ্ছে না, দিয়ে প্রণাম করে আমরা নেক্সট গন্তব্যে বেরোবো। দেখুন এই জাহাজগুলোই নিয়ে যায়, এগুলো সব প্রাইভেট। আর ওই যে দূরে যে দ্বীপ দেখতে পাচ্ছেন ওটাই উমানন্দ। আর এই হচ্ছে ভিউ। আর এই দিকের গুলো হচ্ছে সরকারি ফেরি, এই ডান দিকের গুলো সরকার, আর এগুলো হচ্ছে বেসরকারি।
উমানন্দ দ্বীপে যাওয়ার জন্য সরকারি ফেরিতে জনপ্রতি খরচ 40 টাকা ও বেসরকারি ফেরিতে 200 টাকা। দ্বীপে যেতে না পারার গ্লানি নিয়ে আমরা আবার নীলাচল পর্বতের পথে রয়েছি। মা কামাখ্যা মন্দির দর্শন তো গতকালই সম্পূর্ণ করেছি, যে ভ্লগের লিংক রয়েছে আই বাটন এবং ডেসক্রিপশনে। তবে এখন আমরা যাব আরও বিশেষ 2 মন্দির। নীলাচল পর্বতের উপর থেকে সমগ্র গৌহাটি শহরের যে রূপ আমরা দেখলাম, তার সৌন্দর্য রোপওয়ে জার্নি বা ব্রহ্মপুত্রের বুকে ক্রুজ জার্নির তুলনায় কোনো অংশে কম নয়। এক কথায় অপূর্ব, অভূতপূর্ব। আমরা এখন চলে এসেছি ভুবনেশ্বরী মন্দিরে। এটা নীলাচল পর্বতের ওপরে অবস্থিত। কামাখ্যা মন্দির থেকে আরেকটু ওপর দিকে উঠে এলেই পরে ভুবনেশ্বরী মন্দির। চলুন মন্দিরটা ঘুরে দেখা যাক। কথিত আছে, ঋষিদের দ্বারা সোম প্রদান ও প্রধান শক্তি ত্রিপুরা সুন্দরীর থেকে শক্তি প্রাপ্ত করে সূর্য এই জগৎ সংসার সৃষ্টি করেন, আর তারপরে দেবী এক বিশেষ রূপ ধারণ করে ত্রিলোকে ব্যপ্ত হন। সেই রূপই ভুবনেশ্বরী দেবী, যা 10 মহাবিদ্যার চতুর্থ বিদ্যা। 10 মহাবিদ্যার এক বিদ্যা হচ্ছে মা ভুবনেশ্বরী। তো আমরা এইমাত্র গর্ভগৃহে গিয়ে ভিতরে দর্শন করে এলাম। দুর্দান্ত লাগলো, ভিতরের পরিবেশ সত্যিই অসাধারণ। এখন আমরা বেরিয়ে এসেছি মন্দির চত্বরে, আর এখান থেকে একবার বাইরের ভিউটা খালি দেখুন, খুব সুন্দর। এখান থেকে ভিউ খুব সুন্দর, পুরো গুয়াহাটিটা দেখা যাচ্ছে, আর সামনে ব্রহ্মপুত্র, আর ওই যে দূরের দ্বীপটা ওটাই উমানন্দ ভিসাচল পর্বতের উপরে অবস্থিত। এটাই উমানন্দ, যেটা আমরা যেতে পারলাম না, ওখান থেকে ঘুরে এলাম। আর দেখুন কি অপূর্ব ভিউ, একদিকে পাহাড়, মানে ব্রহ্মপুত্রের একদিকে পাহাড়, আর একদিকে পুরো শহর। দেখুন কত বাড়ি, পুরো গুয়াহাটি দেখা যাচ্ছে এখান থেকে ভিউ দারুণ। গৌহাটির যদি টপ ভিউ নিতে চান তাহলে একবার আসতেই হবে এই ভুবনেশ্বরী দেবী মন্দির চত্বরে। একদম। ভুবনেশ্বরী মন্দির দর্শন করে আমরা নীলাচল পর্বতের আরেকটু নিচের দিকে যাচ্ছি মা বগলামুখী মন্দির দর্শন করব বলে। আর পথে পড়লো এই সুন্দর একটা ভিউ পয়েন্ট। এখান থেকে একবার বাইরের দৃশ্যটা উপভোগ করি, তারপরে যাব মা বগলামুখীকে দর্শন করব। এই আমরা এদিক দিয়ে এলাম, এসে এই হচ্ছে ভিউ পয়েন্ট। দেন আমরা আবার এদিকে নেমে যাব, এদিকে মা বগলামুখী দর্শন করে তারপরে মা কামাখ্যা হয়ে দেন আবার নিচে যাব। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট, খুব সুন্দর জায়গা, তাই না? দারুণ। আমরা এখন চলে এসেছি বগলামুখী মন্দিরের একেবারে সামনে। এখান থেকে নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে। চলুন যাওয়া যাক। এই যে মন্দির, এখান থেকে দেখা যাচ্ছে। এর আগে আর ফটো তোলা যাবে না, তাই এখান থেকেই লাস্ট দেখাতে পারবো আপনাদেরকে। আর বেশ কিছু এরকম স্টেপ নেবে দেন এই মন্দির। তো আমরা যাচ্ছি, প্রণাম করে আসছি, সাথে আপনাদের জন্য শুভ কামনা করব আর আমাদেরও। চলো, জয় মা বগলা। আমরা মা বগলামুখী এই দর্শন করে ব্যাক করছি, আবার এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে ওপরের দিকে। কেমন লাগলো শ্রেণী তোমার? দুর্দান্ত। আর একটা কথা বলবো, বগলামুখী মায়ের গর্ভগৃহে ঢুকে দারুণ ফিলিং হবে। 10 মহাবিদ্যারই যেমন মূর্তি ওখানে রয়েছে, সাথে গর্ভগৃহে যে মূল গর্ভগৃহ দারুণ সুন্দর, একবার অবশ্যই আসবেন। আমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ।
এখন বাজে 11:21 আর আমরা পৌঁছে গেছি বালাজি মন্দির এখানে। আর আমরা 8:30টায় বেরিয়েছিলাম, তো বাকি দুটো স্পট করে আমরা মানে এর আগের সব স্পটগুলো করে আমরা বালাজি মন্দির চলে এসেছি। এটাও খুব সুন্দর, আর আজকে যেহেতু ওয়েদার ভালো লাকিলি তাই আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছি, তাই না সায়নী? হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এখানে দুপুর 12টা নাগাদ মন্দির বন্ধ হয়ে যায়, তাই সকালের দিকে চেষ্টা করবেন 12টার আগে ঘুরে যেতে। একদম। আর মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই ভেতরটা দেখাতে পারবো না, বাট বাইরে থেকে অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো। আর পুরো হোয়াইটে খুব সুন্দর লাগছে দেখতে, আপনারাও চেষ্টা করবেন একবার এসে ঘুরে যেতে। গৌহাটি শহরের এই পূর্ব তিরুপতি বালাজির মন্দির স্থাপনা হয় 1994 সালে। তামিলনাড়ুর কাঞ্চি কামাকোটি পিতমের শঙ্করাচার্য এই মন্দির নির্মাণ করেন। 70 ফুট উচ্চতার এই মন্দির রাজগোপুরম, মহামণ্ডপম, অর্ধমণ্ডপম ও গর্ভগৃহ নিয়ে তৈরি। মন্দির চত্বরে প্রবেশের পূর্বে রয়েছে গণেশ মন্দির, আর মন্দিরের ভিতরের কেন্দ্রে রয়েছেন স্বয়ং প্রভু বালাজির গর্ভগৃহ ও কেন্দ্রের চারদিকে রয়েছে পদ্মাবতী মন্দির ও দুর্গা মন্দির। মন্দিরের কারুকার্য সত্যিই দর্শনীয়। স্নিগ্ধ পবিত্র এই মন্দির প্রাঙ্গণ যেমন নান্দনিক তেমনই মনে প্রশান্তির অনুভূতি দেয়। মন্দির চত্বরে প্রভুর প্রসাদ লাড্ডুও পাওয়া যাচ্ছে। বালাজি মন্দিরের কাছে দুর্দান্ত একটি দক্ষিণ ভারতীয় খাবারের দোকান রয়েছে, যেখান থেকে ধোসা ও ফিল্টার কফি খেয়ে আমরা এগিয়ে যাচ্ছি সন্ধ্যাচল পর্বতের দিকে, যে পর্বতেই রয়েছে গৌহাটির প্রসিদ্ধ বশিষ্ঠ মুনির আশ্রম ও গণেশ গৌরী মন্দির। আমরা এখন চলে এসেছি সন্ধ্যাচল পর্বতের উপরে বশিষ্ঠ মুনির আশ্রমে। এখন বাজে একটা, প্রচুর রোদ। চলুন একবার ভিতরে গিয়ে দেখা যায় আশ্রমটা কিরকম। এই সোজা সিঁড়িটা চলে গেছে বশিষ্ঠ মুনির আশ্রমের দিকে, আর বাঁ দিকের এই পথটি যাচ্ছে গণেশ দুর্গা মন্দিরে। তবে আশ্রমের ভিতর দিয়েও গণেশ দুর্গা মন্দিরে যাওয়ার পথ রয়েছে। বশিষ্ঠ আশ্রমটি আদপে এক শিব মন্দির। এখানে অসংখ্য শিবলিঙ্গ রয়েছে। বৈদিক যুগে তৈরি হওয়া এই মন্দিরে ঋষি বশিষ্ঠ বহু বছর তপস্যায় রত ছিলেন। গৌহাটির দক্ষিণ পূর্বে অবস্থিত এই আশ্রমটি গড়ভাঙা রিজার্ভ ফরেস্টের পেরিফেরিতে রয়েছে। বর্তমানে যে ইটের তৈরি মন্দিরটি এখানে দেখা যাচ্ছে তা অষ্টাদশ শতাব্দীতে সংস্কার করা। অহোম রাজা স্বর্গদেও রাজেশ্বর সিংহ 1751 থেকে 1769 মধ্যে এই মন্দির সংস্কারের কাজটি করে থাকেন। মন্দিরে পাথরের মূর্তির এই যে ভগ্নাবশেষ দেখা যাচ্ছে, এগুলি 10ম থেকে 11 শতকের, যা থেকে এই মন্দিরের প্রাচীনত্ব খানিকটা অনুমেয়। এই বশিষ্ঠ মুনির আশ্রমটি বশিষ্ঠ ও বাহিনী নদীর তীরে অবস্থিত। আমরা এখন যাচ্ছি সেই নদীর দিকেই। কথিত আছে ভগবান বিষ্ণুর তপস্যায় শেষ করে ঋষি বশিষ্ঠ এখানে সন্ধ্যা, ললিতা ও কান্তা নদীর ধারায় স্নান করে তার দৈহিক রূপ পুনরুদ্ধার করেন। এখানে এই জলধারা ভালো করে লক্ষ্য করলে দেখা যায় 3টি ধারার মিলিত রূপ এটি। এই 3 ধারা সন্ধ্যা, ললিতা ও কান্তার মিলিত প্রবাহই বশিষ্ঠ ও বাহিনী বা ভরালু নাম নিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। এখন যেহেতু এখানে বর্ষাকাল, তাই জল বেশ ঘোলাটে। কথিত আছে এই পুণ্য নদীতে স্নান করলে মানুষের আয়ু বৃদ্ধি পায় ও কৃতপাপ খণ্ডন হয়। আমরা এখন বশিষ্ঠ মুনির আশ্রম দর্শন করে গণেশ গৌরীর আশ্রমে যাচ্ছি। এখান থেকে সিঁড়ি দিয়ে একটুখানি পাশেই, যেটা দেখালাম একটু আগে আপনার ভিডিও, পাশেই মন্দির। তা চলুন। গণেশ গৌরী মন্দিরে দেবী দুর্গা ও তার পুত্র গণেশের মূর্তি রয়েছে। তবে এই আসামের মন্দিরগুলির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। গর্ভগৃহে পূজিত দেবদেবীরা হয় কোনো শিলাখণ্ড বা শিলাগাত্রে আঁকা মূর্তি বিশেষ। এখানেও মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি বৃহৎ আকারের শিলাখণ্ড, যার গাত্রে খোদিত মূর্তি
দেবী দুর্গা ও ভগবান গণেশ। গণেশ দুর্গা মন্দিরের ঠিক বাইরেই রয়েছে এই বশিষ্ঠ মুনির মূর্তিটি। এখানেও নিয়মিত পূজাপাঠ চলে। গৌহাটি শহরের বৃহত্তর পরিসরের মধ্যে রয়েছে দিসপুর শহরতলি। এটি আসামের রাজধানী। এখন আমরা রয়েছি সেই দিসপুরে। আর এই দেখুন, এটা হলো আসামের লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভা। কোনো স্থানে বেড়াতে এসে তার অলিতে গলিতে ঘুরে বেড়াতে, পুঙ্খানুপুঙ্খভাবে তাকে দেখতে জানতে ব্যক্তিগতভাবে আমার বেশ ভালো লাগে। সারাদিন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত বেড়াতে বেড়াতে আমাদের এখন বেশ খিদে পেয়েছে। চলুন তবে আজ আপনাদের গৌহাটিতে দুর্দান্ত একটি বাঙালি খাবার দোকানের সন্ধান দিই। এখানে থাকাকালীন প্রতিদিন দুবেলা আমরা এখান থেকেই খেয়েছি। স্বাদ ও স্বাস্থ্য দুয়েরই ভারসাম্য রক্ষা করে এই দোকানটি পল্টন বাজারে অবস্থিত। এখন বিকেল বেলায় আমরা চলে এসেছি উজান বাজার জাহাজ ঘাটিতে। এটি টিকিট কাউন্টার। চাইলে আপনারা অফলাইনে এই টিকিট কাউন্টার থেকেও ক্রুজের টিকিট বুক করতে পারেন। আমরা এখন রয়েছি গৌহাটির উজান বাজার জাহাজ ঘাটে। এখান থেকে ব্রহ্মপুত্রের বুকে যে ক্রুজ যাত্রা করা যায় সেগুলো ছাড়ে। আর আমরা এখন চলে এসেছি এই ফেরিঘাটের কাছে। আর এখানে 3 রকমের 3 টাইমে ক্রুজ ছাড়ে। আমরা আগে থেকে অনলাইনে টিকিট বুক করে এসেছিলাম। এই যে লিঙ্কটা দেখছেন, এই লিঙ্কে গেলে আপনি অনলাইনে বুক করে আসতে পারবেন। 3 দিনের অ্যাডভান্সে টিকিট বুক করা যায়। তো আমরা এটায় 5:30টার ক্রুজটা বুক করে এসেছিলাম, যেটার অ্যাডাল্টের জন্য আপার ডেকে 750। আমরা 750 দিয়ে দুজনের বুক করে এসেছিলাম। ওকে, এখানে বললো 5টার সময় এন্ট্রি হবে, নিচে একটু ওয়েট করতে। আমরা যেহেতু আগে থেকে অনলাইনে টিকিট কেটে এসেছি, তাই আমাদের আর টিকিট কাটার কোনো ঝামেলা নেই। এই যে ক্রুজটা দেখছেন, এতে করেই আমরা বেরোবো। আর স্টার্ট হবে এটা 5:30 থেকে। 1 ঘন্টার যাত্রা এটা, 5:30 থেকে 6:30 অবধি। এখন 5:05 বাজে, ওরা বোর্ডিং স্টার্ট করলো। দেখুন, ভালোই লাগছে। চলো ভেতরে যাওয়া যাক। আমাদের টেবিল নাম্বার 4 দিল আপার ডেকে। এ দেখুন, এটা ভেতরে পুরো ডাইনিং অ্যারেঞ্জমেন্ট, খাওয়ার জায়গাটা এটা বুফে। তো এখন আমরা লোয়ার ডেকে আছি, এখন যাব আপার ডেকে। তোরা বললো বৃষ্টি পড়ছে, তাই ভেতরে চাইলে আমরা বুঝতে পারি, বাট আমরা বাইরেই বসবো। বৃষ্টি পড়ছে না, আস্তে আস্তে দেখা যাক। এই লোয়ার ডেক থেকেও ব্রহ্মপুত্র নদীটিকে বেশ সুন্দর লাগছে। हाँ अभी जाना है, चलो चलो। এখানে বসার ব্যবস্থার সাথে রয়েছে খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থাপনাও। ক্রুজ যাত্রাকে উপভোগ্য করে তুলতে এখানে রয়েছে ককটেল মকটেলের কাউন্টারও। ক্রুজের সিলিংও দুর্দান্ত সব লাইটে ডেকোরেট করা। ক্রুজ চলা শুরু করলে চলতে থাকে সুদিং মিউজিক, আর গানের ছন্দে আলোর তালে যাত্রীরা পা মেলায়। সব নিয়ে ব্রহ্মপুত্রের ক্রুজ যাত্রাটি পর্যটকের কাছে বেশ আকর্ষণীয়। এটা আমাদের টেবিল। এখন এটা পরিষ্কার করে উঠতে পারিনি, বলছে বৃষ্টি হচ্ছিল বলে তাই, বাট বৃষ্টি তো অনেকক্ষণ থেমে গেছে। আই ডোন্ট নো কেন, এদের জানায়ও না। বাট এনিওয়ে, এটা আমাদের টেবিল হবে, আর এখান থেকে ভিউ অনেকটা এরকম হবে। ভারতবর্ষের সর্বাধিক প্রস্থ বিশিষ্ট নদী এই ব্রহ্মপুত্র, যার চওড়া সর্বনিম্ন 26 কিলোমিটার থেকে সর্বোচ্চ 40 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে।
আর এই সুবিস্তৃত নদীর উপরে আমরা আজ ক্রুজ বিহার করব। সত্যি বলতে মনে আনন্দের বাঁধ ভেঙেছে। ক্রুজ থেকে দূরে দেখা যাচ্ছে নদীর অপর পারে সবুজ পাহাড়গুলো। আর একটা দুর্দান্ত জিনিসও চোখে পড়ল। ওই যে নদীর বুকে প্রায় গোলাকার ছোট্ট দ্বীপটি দেখা যাচ্ছে, এটি উমানন্দ দ্বীপ। আর ওখানেই রয়েছে উমানন্দ আশ্রমও, যার উপর দিয়ে রোপওয়েও যাচ্ছে। পাঁচটা 35 নাগাদ আমাদের ক্রুজটি তার যাত্রা শুরু করলো। একটু আগেই আমরা এক লহমার জন্য একটা ডলফিন দেখতে পেয়েছি, তবে ক্যামেরা তাক করার আগেই সে নিজেকে অন্তরালে লুকিয়েছে। এটা আজকে আমাদের ডেক, সুন্দর নাম লিখে রেখেছে জয়রূপ দাস। আর এরকম হচ্ছে ভিউ এখানে, দারুণ। ব্রহ্মপুত্র নদীর মাঝে মাঝে কোথাও বেশ বিস্তৃত চর তৈরি হয়েছে। সবুজাবৃত চরগুলিকে ক্রুজ থেকে বেশ সুন্দর দেখাচ্ছে। ব্রহ্মপুত্র নদীর জলের আয়তন যেমন ভারতের অন্য সমস্ত নদীর তুলনায় সর্বাধিক, ঠিক তেমনই পৃথিবীর সব নদীর তুলনায় এই নদীর বুকেই তৈরি হয়েছে সর্ববৃহত্তম নদীচর বা নদীদ্বীপ, যা মাজুলি নামেও পরিচিত। ক্রুজে চলছে দুর্দান্ত সব গান। সেই গানের তালে কেউ পা মিলিয়েছেন, কেউ আবার ক্রুজে নানা রকম খাবার ট্রাই করতে ব্যস্ত। আমরাও ব্রহ্মপুত্রের বুকে এই ক্রুজ যাত্রাটিকে চিরস্মরণীয় করে রাখতে ট্রাই করে দেখলাম ভার্জিন মোহিতো আর ব্লু লেগুন। সূর্য পাটে গেছে, ব্রহ্মপুত্রের বুকে নেমেছে আরও একটি সন্ধে, রোজকার মতন। তবে এই সন্ধেটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই স্পেশাল। এই ক্রুজ ভ্রমণটিকে আমরা খুব উপভোগ করেছি। এখন সন্ধে নামতেই দূরে পাহাড়ের কোলে আলো জ্বলে উঠেছে। তবে সব গল্পেরই যেমন একটা ইতি থাকে, তেমনি আমাদের এবারের আসাম মেঘালয় ভ্রমণের গল্পের সমাপ্তিটাও এখানেই, এই গৌহাটিতে। আগামীকাল আমরা কলকাতা ফিরব কলকাতা সরাইঘাট এক্সপ্রেসে। সেই যাত্রাপথের ব্লগ আমরা শেয়ার করব পরের পর্বে। আসাম ও মেঘালয় ভ্রমণের ব্লগগুলো আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন আর ঘুরুন সতর্কভাবে।